দর্শক স্বাগত জানাচ্ছি শিকড় টিভি কানাডার বিশেষ আয়োজন বিশ্বকাপের শহর থেকে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি বোরহানুল হক সম্রাট। আর এই দুটি সেমিফাইনাল আপনারা জানেন, বিশ্বকাপ ফুটবল শেষ প্রান্তে আমরা রয়েছি। দুটি সেমিফাইনাল নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য, ম্যাচের আদ্যপান্ত জানার জন্য আমরা পেয়েছি আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তুখোর ফুটবলার মামুন জোয়ারদারকে। মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। যেটি বলছিলাম যে আমরা বিশ্বকাপ শুরু প্রথম থেকে চেষ্টা করেছি দর্শকদেরকে জানাতে, এবং আপনি আমাদের সাথে ছিলেন শুরু থেকেই। অনেক কৃতজ্ঞতা আপনার কাছে জানাই আবারও। তো ওই 15 এবং 16 তারিখ এই দীর্ঘ যে আয়োজন শুরু হয়েছিল বিশ্বকাপের, আমরা এখানে বসে আপনার সাথে কথা বলেছিলাম। সেই 104টি ম্যাচ তার একেবারে শেষের দিকে রয়েছে আমরা। তো যেটি বলছিলাম যে সেমিফাইনাল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, 86 ইংল্যান্ড আর্জেন্টিনা এবং ফ্রান্স এবং স্পেন মুখোমুখি। এবং আপনি জানেন যে প্রথম ম্যাচটি আমরা দেখব ফ্রান্স এবং স্পেনের মধ্যে, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফ্রান্স এবং স্পেন যেভাবে এই লড়াইয়ের সেমিফাইনাল পর্যন্ত এসে পৌঁছালো, সেটি আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে ফ্রান্স কিভাবে আসলো, স্পেন কিভাবে আসলো, বা দলগতভাবে ফ্রান্সের অবস্থা কি, স্পেনের অবস্থা কি। প্রথম কথা বলবো, এবারকার যে ফুটবলটা হচ্ছে, আপনি নিজেই বুঝতেছেন যে ফুটবল আমি প্রতিটা খেলায় দেখার চেষ্টা করছি, এবং কম বেশি আমি মোটামুটি খেলা দেখছি। স্পেন আর যে ফ্রান্স এই টিমটা আপনি দেখতেছেন যে এখনো পর্যন্ত ফ্রান্সে কিন্তু এখনো একটা গোলও খায় নাই। আপনি মানে নকআউট পর্বের খেলা, তাদের জালে কোনো বল জড়ায়নি। এখনো দেখেন কতটুকু স্ট্রঙ্গার আছে। আর আমি মনে করি যে এই বছরের বলতো না, এমবাপে আর ডেম্বেলে, আর এমবাপে আপনি সব থেকে দ্রুতগামী স্ট্রাইকার বলবো আমি, কোনো সব থেকে স্পিডি প্লেয়ার। ওদেরকে ঠেকানোর মতো আমি মনে হয় না যে এখনো ওই রকম ডিফেন্স আমি দেখতেছি যে সামনে ওরা অনেক ভালো খেলতেছে। এবং প্রতিটা খেলাতেই দেখেন আপনি এমবাপে গোল করতেছে, না এমবাপে গোল করতেছে। টিমের ভিতরে একটা ভালো কম্বিনেশন আছে এই টিমের ভিতরে। এবং এমবাপে যে গোলটি করলো খুব তাৎক্ষণিকভাবে, কিন্তু অবিশ্বাস্য লেগেছে। এটা মানে কল্পনাবিহীন, এটা সাডেনলি টিমটা। আর একটা জিনিস আমি বলি, স্পেন আর যে আমাদের খেলা হবে ফ্রান্সের সাথে, এই স্পেন আর ফ্রান্সের যে দুইটা দলই কিন্তু অনেক ভালো, পাশাপাশি দেশ। আর সবসময় মনে করবেন যে দুইটা দলের ভিতরে একটু পার্থক্য বলতে গেলে, দুইটা দলই আপনি দেখেন কাউকে 50 ধরবেন না, আর কাউকে 60ও ধরা যাবে না, কারণ দুইটা দলই প্রায় সিমিলার। আপনি স্পেন, ওরাও চাবে যে আমরা জিততে, ফ্রান্স চাবে যে আমরা ফাইনালে যাব। শুধু পাশাপাশি দুটি দেশ নয়, মানে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, এরা শুধু পাশাপাশি নয়। আমরা জানি যে মানে স্পেনে যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যে খেলাটা, সারা পৃথিবীর মূল আকর্ষণের যে জায়গা, সেটি কিন্তু স্পেনেই হয়। এবং ফ্রান্সের সব খেলোয়াড়রা কিন্তু স্পেনে এসে নাই রিয়াল মাদ্রিদ, নাই বার্সেলোনা, এখানে তাদের আসা যাওয়ার মধ্যে থাকতে হয়। ফলে স্পেন এবং ফ্রান্স কিন্তু খুবই উর্বর ভূমি ফুটবলের জন্য। অনেক ভালো কাছে ইয়াং প্লেয়ার আছে। মনে করেন যে আগামীতে যেটা বলবো আমি, যারা সুপারস্টার বলতে গেলে, নেক্সট সুপারস্টার আমি বললেন লামিন ইয়ামাল, ও আছে। তারপরে আপনি প্লেয়ার মনে করেন এমবাপে আছে। এখন তো মনে করেন যে রোনালদো অলরেডি চলেই গেল পর্তুগাল থেকে, ওরা তো বিদায় হওয়ার পরে এরা তো আসবে ফুটবলের জন্য। তো আপনার একটাই যে খেলাগুলো যেটুকুই দেখলাম, তাতে আমাকে মনে হচ্ছে যে ওভারঅল যে খেলার মান, তাতে ফ্রান্স আমি আগিয়ে রাখছি অনেক। কিন্তু আপনি কি এটি বিবেচনায় রাখবেন যে স্পেন যেভাবে আসলো, তারা বেলজিয়াম এবং পর্তুগাল এই দুটি দলকে হারিয়ে তারা সেমিফাইনাল এসেছে। যেটি আমরা যদি দেখি যে ফ্রান্স আসছে হচ্ছে সুইডেন, প্যারাগুয়ে এবং মরক্কোকে হারিয়ে। তো সুইডেন, প্যারাগুয়ে এবং মরক্কো যদিও শক্তিশালী দল, সুইডেন, প্যারাগুয়েকে হারিয়ে যে দল সেমিফাইনালে আসলো, সে কি অনেক বেশি ম্যাচিউর হবে, নাকি স্পেন যেভাবে আসলো, মানে বেলজিয়ামের মতো দলকে এবং পর্তুগালের মতো দলকে তারা হারিয়ে কিন্তু সেমিফাইনালে এসেছে? পর্তুগালকে ভাবা হচ্ছিল তারাও এবার শিরোপার কাছাকাছি যেতে পারে। আমি আপনাকে একটা জিনিস বলবো, আমি খেলা দেখেছি মাঠে ক্রোয়েশিয়ার সাথে। ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচটির সময় আমি ছিলাম, আমি বিএম স্টেডিয়ামে ছিলাম, আমি খেলা দেখেছি। আমাকে মনে হয়েছে যে খেলা, যে পর্তুগালের যেভাবে আমি গিয়েছিলাম, যে মান নিয়ে গিয়েছিলাম, যেভাবে খেলা দেখতে গিয়েছি, রোনালদোর খেলা দেখতে গিয়েছি, আমার কাছে মনে হয় না যে আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে এবার নতুন একটা টিম আসবে, হয়তো বা পর্তুগাল আসবে। রোনালদোর একটা খিদা ছিল, আমার একটা থিঙ্ক ছিল যে রোনালদোর ভিতরে খিদাটা আছে।
আমি যখন মাঠে পারফরমেন্স দেখলাম, যত মাঠে খেলা দেখলাম, তাতে আমার কাছে মনে হয় না যে এই টিমটা এত দূর আসছে কিভাবে। হ্যাঁ সেটি, এবং অনেক নির্লিপ্ত নির্ভরভাবে আমি রোনালদোকে দেখলাম। রোনালদো দেখছেন, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই গোল বাতিল হয়ে যাচ্ছে, গোল হচ্ছে, গোল বাতিল হয়ে যাচ্ছে, মানে সেটি নিয়ে আপনার সাথে আমি অবশ্যই কথা বলবো। এই যে VAR পদ্ধতি এবং আর্জেন্টিনা, যদিও আপনি আর্জেন্টিনার গেঞ্জি পরে আছেন, কিন্তু আর্জেন্টিনা যেভাবে মিশরের সাথে জিতে সেমিফাইনালে এসেছে, সেটি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, সেই প্রসঙ্গে আমরা আসবো। কিন্তু ইংল্যান্ড এই দল 66-র পরে এখন পর্যন্ত তারা ফাইনালে যায়নি। যদিও ইংল্যান্ড সারা পৃথিবীর একটি খুব জাদ্রেল একটি ফুটবল দল, এবং এবার তারা যেভাবে খেলছে অনেকে বলছে। আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ দেখলাম যে ফুটবলের সব থেকে ভালো একটা প্লেয়ার দেখলাম, যেরকম প্রতিটা টিমের একটা মেসি আছে, ওই টিমেরও আপনি হ্যারি কেন আছে, ইজ ভেরি গুড প্লেয়ার। সবাই কিন্তু ওর উপরে তাকিয়ে আছে, ইংল্যান্ডের সবাই হ্যারি কেন আছে। তো এরকম প্রতিটা টিমে তাকিয়ে আছে বললেন, আপনি নিজে আবাহনীতে খেলেছেন দীর্ঘ সময়, এটা কি একটা প্রেসার তৈরি হয়? একটা প্রেসার তৈরি হয়। আপনার যখন মামুন জর্দার নামলো এবার, যদিও আপনি অনেক সময় বদলি খেলোয়াড় হিসেবে নেমেও গোল দিয়ে দলকে জিতিয়েছেন, কিন্তু একটা প্রেসার নাই? প্রেসার থাকে, হ্যাঁ প্রেসার থাকে, একটা প্রেসার থাকে, একটা প্লেয়ারের প্রেসার থাকে। এই যে হ্যারি কেনের পরে অনেক চাওয়া আছে যে সে ক্যাপ্টেন, হ্যাঁ, তারপরেও ইংল্যান্ডের মতো টিমের ক্যাপ্টেন সে, কিন্তু সে চেষ্টা করবে যে আমি ফার্স্ট। ইংল্যান্ড কিন্তু এখনো দেখেন, খেয়াল করে দেখেন আপনি, 1967-এর পরে বিশ্বকাপের ফাইনালে খেলেনি। সেটি এইটা যদি তাদের একটা চান্স, আর্জেন্টিনা হারিয়ে দিয়ে যদি তারা ফাইনালে যেতে চায়, সেটা ট্রাই করবে তারা। মোহন ভাই, আর্জেন্টিনার দলটা সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? আর্জেন্টিনার হচ্ছে ওভারঅল আর্জেন্টিনার প্রতিটা খেলায় কিন্তু আপনার ম্যান টু ম্যান স্পিডি, যেরকম মেসির ভিতরে কিছু একটা জিনিস আছে। আমি হয়তো বা মেসিকে সাপোর্ট করি, আমি সাপোর্ট করি টিম হিসাবে জার্মানকে, কিন্তু ব্যক্তিগত মেসিকে দেখছি আমি, মায়ামি টিমের খেলা দেখছি, আমি এই টিমের খেলা দেখতেছি, আমি ওয়ার্ল্ড কাপের খেলাগুলো দেখতেছি। তাতে আমার কাছে মনে হয়েছে যে মেসির ভিতরে কিছু একটা আছে, শক্তিশালী কিছু, যেটা আপনি রোনালদোর মধ্যে পেলাম না। আমি কিন্তু খুবই আশা ছিলাম রোনালদোর ভিতরে, মানে ক্রোয়েশিয়ার সাথে খেলা দেখার পর আমি খুবই হতাশ। এই আলোচনাটা একটু আপনার সাথে করতে চাই, যে আমি একটি লেখা পড়ছিলাম যেখানে রয়েছে যে দলগতভাবে মেসির জন্য সবাই যেরকম অন্তপ্রাণ হয় তার দলের, রোনালদোর জন্য তার দলের অন্য সতীর্থরা তেমন হয় না। এখানে মেসি এবং রোনালদো একটা বড় পার্থক্য তৈরি হয়েছে, এটি কেন হচ্ছে? এটা সম্ভবত আমার যত ধারণা একটা বয়সের একটা ব্যাপার থাকতে পারে। রোনালদোর পারফরমেন্স কিন্তু আগের মতো ছিল না, হয়তো রোনালদো বাদ দিয়েই কিন্তু টিমের আরেকজন প্লেয়ার এসে গেছিল, আপনি দেখছেন তো না? কিন্তু ব্যক্তিগত সম্পর্কের যে জায়গাটা, সেটি মেসির সাথে তার সতীর্থদের যেরকম, মেসি আর রোনালদো দুই ক্যালিবারের প্লেয়ার, দুই রকম প্লেয়ার। সত্যি কথা যেটা মেসির ভিতরে দেখলাম, মেসির টিম ওয়ার্ক, ও নিচে নামতেছে, আবার টিমের সাথে যাচ্ছে, আবার গোল করতে যাচ্ছে, এই যে এই টিম ওয়ার্কগুলো আছে। কিন্তু রোনালদোর ভিতরে আমি ওই জিনিসটা দেখলাম না। আমি বল রিসিভ করলাম, আমি টিমের জন্য যাচ্ছি, ওটা না। ওকে বল বানাই দিতে হবে, গোল করার চেষ্টা করবে। আর মেসি বল বানাই দিয়ে মেসি গোল করতেছে, আপনি খেয়াল করেন জেনে, মেসি বল নিয়ে যাচ্ছে এবং সতীর্থ আরেকটা প্লেয়ারকে দিচ্ছে এবং আরেকজন গোল করতেছে, মেসি গোল করাইতেছে এবং নিজেও গোল করতেছে। রোনালদোর ভিতরে ওই জিনিসটা এটা নাই। রোনালদোকে দিতে হবে, রোনালদো বল দিলে রোনালদো গোল করবে, খুব পরিষ্কার, একদম পরিষ্কার জিনিস। এটি আসলে ঠিক যে সে একদম গোলের কাছে দাঁড়ায় থাকবে, ব্যাপারটা এরকম অনেক সময় হয় আর কি, আমি জানি না। কিন্তু এটি আপনি ঠিকই বলেছেন যে মেসি প্রত্যেকটা গোলের পিছনে মেসির যে ভূমিকা থাকে সেটি কিন্তু বোঝায় যায় না। তো এই জায়গাটা যদি বলি যে 86 বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলাতে আমরা যে বিতর্কিত গোলের আমরা জানি যে ম্যারাডোনা হাত দিয়ে গোল করছিল। হ্যাঁ, এটাও কি এবার হইতে পারে? এটি কি আবার ভিআরে শোনেন, ভিআরে যদি আপনি একটু খেয়াল করে দেখবেন, ভিআরে আমার কাছে একটা মানে অসাধারণ ভুল বোঝাবুঝি হচ্ছে কিন্তু এই ভিআরে, বিশেষ করে মিশরের যে গোলটি বাতিল হলো, এটি ব্যাপারে আপনার পর্যবেক্ষণ? আমি পর্যবেক্ষণ করি, আমি নিজের চোখে তো আমি খেলা দেখলাম ইয়েতে, আপনার ক্রোয়েশিয়ার পর্তুগালের খেলা বিএমও স্টেডিয়ামে 2টা গোল বাতিল করছে, টোটাল 3টা গোল বাতিল হয়েছে। মানে একটা সময় হয়ে গেছে যে মাঠে অলরেডি ক্রোয়েশিয়া জিতে গেছে, পানি বোতল মারা, ও মারা, এই চলতেছে মাঠের ভিতরে।
তার মানে ভিআরএ তখন বলতেছে যে নো, দিস ইজ দ্য অফ সাইড, বাতিল করে দিল একটু রোনালদোর শোল্ডার, অথচ আমরা কিন্তু অন্য অনেক ম্যাচে দেখতেছি যে সেইভাবে ধরা হয়নি নাকি, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি বলতেছি যে সেটাই, অবশ্যই এটা আমার কাছে খুবই বিতর্কিত মনে হচ্ছে, এবার খুবই বিতর্কিত মনে হচ্ছে আমার কাছে। একটা দেখেন আর্জেন্টিনা ভার্সেস খেলা হলো আপনার মিশরের খেলাটা, মিশরের খেলা আর্জেন্টিনার খেলাটা কি কোথাকার খেলাটা দেখেন, তারা 2-0 গোলে জিতছিল, এগিয়ে ছিল, তারপরে খেলাটাকে কিন্তু গুছাই নিয়ে আসলো। এখন এটা বললেন যে ঠিক আছে আর্জেন্টিনা খেললেই একটা প্লেয়ার রেড কার্ড পেয়ে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি দেখছেন, খেয়াল করছেন, রেফারিও আমার কাছে মনে হচ্ছে লাস্ট ম্যাচে যে যেভাবে গেল, এটাও তো একটা বিতর্কিত, তাই না? যেভাবে একজনকে বাতিল করে দেওয়া হলো, আমি জানি 10 জনের দল নিয়ে খেলা হলো। ফিফাকে আরো মানে যেভাবে টিমিং, যেভাবে রেফারিদের পরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ফিফাকে আরো একটু সতর্ক থাকতে হবে। কারণ সতর্ক এই কারণেই থাকতে হবে, আপনি দেখেন ফিফা মানে কি, ফিফা মানে একটা মানে সব থেকে বড় একটা রাষ্ট্র, যেটা বলে আর কি ফুটবলের গুরু জায়গা। তো ওখানে যদি আপনি রোনালদো ফোন করে দেয়, আপনার ডোনাল্ড ট্রাম্প ফোন করে এক প্লেয়ারকে বলে দিল যে আমার রেড কার্ড পেয়েছে, ওকে রেড কার্ড বাতিল করে ওকে খেলা, তাহলে এটার আপনার ওই আইনটা কেন, আপনি আইন থাকে সবার জন্য সেম। এবং এই যে দ্বিতীয়বার যে হলুদ কার্ডের পরে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হলো রেড কার্ড দেখিয়ে, সাধারণত আমরা দেখতাম যে কারো যদি একটা হলুদ কার্ড থাকে তাকে পরের হলুদ কার্ড দেখাইতে হলে রেফারি অনেক চিন্তা ভাবনা করতে হয়। ইয়াস, তো সেটি আমাদের সময় আমরা পাইছি তা না, আমরা হলুদ কার্ড পাইছি, কিন্তু তারপরেও আমরা মানে একটা হচ্ছে ফাউল, খুব ডেঞ্জার ফাউল, আর একটা ফাউল থাকে আপনার ওর সাথে লেগে ফাউল হয়ে গেছে, এটা রেফারি হয়তো বা এটাকে না দিলেও পারতো, সেটাই বলতে চাচ্ছিলাম। এবং যে কারণে আমরা মানে আর্জেন্টিনার এই উপরে যাওয়ার বিষয়টা কিছুটা এর সাথে একটা বিতর্ক জড়িয়ে থাকলো না? বিতর্কই হচ্ছে। আপনি একটা খেয়াল করেন যে ওই যে ম্যারাডোনা যে সময় গোল করেছিল, আপনার খেয়াল আছে কিনা জানি না, হাত দিয়ে গোল করেছিল, ওটা তো একটা বিতর্ক। হ্যাঁ, সেটি নিয়ে অনেক ধরনের বিতর্ক, অনেক ধরনের আলোচনা রয়েছে যে সেটা আসলে কিভাবে হয়েছিল। আর্জেন্টিনা যেভাবে আসতেছে, যেভাবে আর্জেন্টিনা দেখেন, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের 70-80% আর্জেন্টিনা হয়ে গেছে। তো বাংলাদেশের, আমিও আর্জেন্টিনার মেসিকে সাপোর্ট করি, মেসির ভক্ত আমি একজন, কারণ তার বিনয়, তারপরে কিন্তু এই যে যেগুলো হচ্ছে আর কি, এই যে ভিআরএ, তারপরে রেফারি, এগুলো তো আপনি সাপোর্ট করতে পারবেন না। এর দায় কি আর্জেন্টিনার নাকি এটার দায় ফিফার? এটা ফিফা, অবশ্যই ফিফা। তো আপনি চিন্তা করে, আমি এডিটাস কোম্পানিকে, ওটা তো একটা বিজনেস, তো এখন তো মনে করেন যে ওয়ার্ল্ডের সবথেকে বড় বিজনেস হিসাবে চলতেছে এটা। না, শেষ পর্যন্ত যদি এইটাই মানুষের ধারণা হয়, এটি হয়ে যাচ্ছে সবকিছুই সাজানো গোছানো, তাহলে সেই খেলা দেখার, আপনি এখন বর্তমানে যেটা আপনি চিন্তা করেন, আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আমেরিকার খেলা হচ্ছে, আমেরিকার মাঠে খেলা হচ্ছে, রেফারি লাল কার্ড দেখিয়েছে, তাকে খেলাতে হলো। সেটাই মানে বিতর্ক এই বছরের ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হচ্ছে খুব বিতর্কিত হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে যেভাবে ইংল্যান্ড আসলো সেমিফাইনালে এবং যেভাবে আর্জেন্টিনা আসলো, তাতে কি আপনার কি মনে হয় আর্জেন্টিনা এসেছে? আপনি দেখেন আর্জেন্টিনা কার কার সাথে খেলছে, সুইজারল্যান্ড, কেপ ভার্দে, মিশর, এই তিনটা টিমের সাথে আর্জেন্টিনা খেলে তো আসছে। আপনি টিমের বিশ্লেষণটা দেখেন, হ্যাঁ, আর আপনি ইংল্যান্ডের বিশ্লেষণটা দেখেন, ইংল্যান্ড কার কার সাথে খেলছে, মেক্সিকো এবং নরওয়ে আর মেক্সিকোর মাঠে খেলা হয়েছে ইংল্যান্ডের, ইংল্যান্ড জিতছে। আর নরওয়ে, আমি মনে করেছি এবার যত টিম ছিল, মরক্কোর পরে নরওয়ে একটা টিম ছিল, মানে যে নরওয়ে ব্রাজিলকে হারালো, আমি সেটাই মনে করেছি যে এবার একটা নতুন টিম আসবে। আচ্ছা, যে টিমটা হচ্ছে নরওয়ে, যেভাবে ওদের খেলার এভারেস্টটা ছিল, হ্যালান্ড, প্রতিটা টিমের কিন্তু একটা করে প্লেয়ার আছে, সবাই কিন্তু ওদের উপর তাকিয়ে থাকে, হ্যালান্ড ইজ গুড প্লেয়ার, ম্যানচেস্টার সিটি খুবই ভালো প্লেয়ার। আপনি তারা দেখেন যে সে কত নমনীয়ভাবে হেরে গেছে, নাই, কিন্তু আপনি চিন্তা করেন এই টিমটাকে হারায়ে ইংল্যান্ডে সেমিফাইনালে আসছে অনেক কষ্ট করে। কিন্তু এবার আপনি আসেন আর্জেন্টিনাকে যদি আপনি ধরেন, বিতর্কিত হয়েছে মিশরের সাথে, ঠিক আছে, পরে সুইজারল্যান্ডের সাথে বিতর্ক হয়েছে। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কাপে আসছে কোন টিম? এবারে নিউ টিম, তারপরও তারা জিতছে। কিন্তু ভালো দল, কষ্টই তো জিতছে, কিন্তু সেখানেও কিন্তু তারা গোল খাইছিল আগে,
আপনি খেয়াল করে দেখেন সবার আগে থেকে কাটাতে আর্জেন্টিনা কিন্তু গোল খাইছে। ফলে এবার লড়াইটা অনেক জমজমাট হবে। দুটি সেমিফাইনাল আমরা যেটি ধারণা করছি, এটা 100% শিওর। এটা আমার কাছে মনে হয় যে আপনার ইংল্যান্ড আর আর্জেন্টিনার যে খেলাটা, আমি আর্জেন্টিনাকে একটু আগিয়ে রাখতে চাই। কি কারণে? কারণ এখানে মেসির মতো প্লেয়ার আছে। আমি আবার ইংল্যান্ডে দেখেন, আপনি ইংল্যান্ডকেও আগিয়ে রাখতে চাই, হ্যারি কেন আছে। তা আপনি দুইটা টিমকেই আপনি মনে করেন যে 50-50 চান্স। কিন্তু এটা বলবো যে আপনি ইংল্যান্ডের একটা খিদা আছে, 1966-এ তারা ওয়ার্ল্ড কাপ পায়নি, এটাও আপনি ধরে রাখবেন। যারা সেমিফাইনালে আর্জেন্টিনা যদি হারিয়ে দেয় তাহলে ফাইনাল হয়ে যাচ্ছে কনফার্ম। কিন্তু এটা একটা চান্স থাকতে পারে। আমি ফাইনাল কাদের মধ্যে হতে পারে? এমন আমাকে মনে হয় যে স্পেন আর ফ্রান্স দুইটা পাশাপাশি দেশ। হ্যাঁ, ফ্রান্সের আমি সব সময় আগায় রাখছি, নাথিং ওয়ান গোল খাইছে। আপনি দেখছেন যে এতগুলো 3টা গেম খেলছে, মানে শেষের নকআউট গুলোতে তারা একটা গোলও খায় নাই। তো তাতে আপনি অবশ্যই তাকে ধরে নেবেন। আপনি এমবাপে ইজ ভেরি গুড প্লেয়ার, ড্যানভেলে ইজ ভেরি গুড প্লেয়ার, মিডফিল্ডে ওদের আছে, স্টোপার আছে, গোলকিপারও ভালো খেলতেছে। ফলে সব মিলিয়ে আসলে জমজমাট লড়াই আছে। স্পেন ভার্সেস যারাই খেলা দেখেন, যারাই খেলা দেখবেন, এই দুইটা টিমের খেলা দেখবেন, আমরা দর্শক হিসেবে যেটুকু বলবো, এবারকার ফাইনালটা এমনও হতে পারে ইংল্যান্ড আর ফ্রান্সও হতে পারে লড়াই। স্পেনেরও বলতেছি না যে স্পেন জিতে যাবে, কিন্তু আমি একটু আগিয়ে রাখবো ফ্রান্সের। মানে ফ্রান্স এবং ইংল্যান্ডের আপনি ভাবছেন? আমি ভাবছি সেটাও পাশাপাশি দুটি দেশ। একমাত্র লাতিন আমেরিকার দেশ কিন্তু রয়েছে এখন আর্জেন্টিনা, যারা সবই ইউরোপের। আর্জেন্টিনাকে ভক্তরা হয়তো বলবেন মামুন ভাই এই কথা কেন বললো, কেন এত কথা বললো। আমি কারো কোনো বিশ্লেষণে এটুকু বলবো যে আর্জেন্টিনা ইজ ভেরি গুড গেম খেলতেছে, কিন্তু ওই যে ইংল্যান্ডের সাথে যে খেলাটা হবে ওটা কিন্তু আর্জেন্টিনাকে অনেক টাফ গেম হবে। জি, অনেক ধন্যবাদ মামুন ভাই। নিশ্চয়ই আমরা আবারও বসবো, আবারও এই খেলা নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন বিশ্বকাপের শহর থেকে আয়োজনে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই।